স্ক্রিনশট দিচ্ছি। আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যায়। জি ভাইয়া। ওকে, ইয়েস স্যার। তাহলে আমরা আমাদের দুইটা ক্লাস আছে আজকে, 3 নাম্বার ক্লাস, রাইট? জি। বরাবর মতো শুরুর আগে একটু আমরা রিক্যাপ করে নিই। আমাদের ফার্স্ট ক্লাসের টপিক ছিল যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করব। আমরা সেটা দেখিয়েছি যে 3 নাম্বার এবং পাসওয়ার্ড কিভাবে দিতে হয়। মোবাইল নাম্বার লাগে, ভেরিফাইড এনআইডির সাথে আপনার সিঙ্ক হতে হবে অবশ্যই নাম্বারটা। ওটিপির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে সাইন ইন এর পরে আপনার অ্যাসেসমেন্ট আসবে, রাইট? অ্যাসেসমেন্টে কয়টা পেজ থাকবে ভাই? এনি অন, যে কেউ বলতে দুইটা পারেন? স্যার। দুইটা। গ্রেট, অ্যাসেসমেন্টে দুইটা পেজ থাকবে। আমি দুইটা। সেই ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। অ্যাসেসমেন্টে দুইটা থাকবে। দুইটায় প্রথমে আমাকে এখানে ট্যাক্স এক্সামটেড ইনকাম আছে কিনা সেটা ডিক্লেয়ার করতে হবে, এবং কোন কোন খাতে আমার আদৌ ইনকাম আছে অথবা কোনো ইনকামই নাই সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে ফার্স্ট পেজে। দেন সেকেন্ড পেজে আসলে আমি কোথায় ইনকাম করছি, কোন সিটি কর্পোরেশনে আছি নাকি দেশের বাইরে আছি, কোনো এরিয়ায় আছি সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। এবং আমার ক্লায়েন্ট বা আমি নিজে যদি মুক্তিযুদ্ধের কোনো কোঠায় যদি থেকে থাকে তাহলে সেটা আমাকে ফিল আপ করতে হবে। যদি আমার ক্লায়েন্ট ডিসেবিলিটি থাকে বা থার্ড জেন্ডার হয় সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এবং আমার ক্লায়েন্টের যদি কোনো চাইল্ড যদি থাকে উইথ ডিসেবিলিটি তাহলে সেটাও আমার এখানে ডিক্লেয়ার করতে হবে। এরপরে ট্যাক্স রিবেট সে ইনভেস্টমেন্ট করেছে কিনা সেটাও আমার এখানে ডিক্লেয়ার করতে হবে। অনেক ক্লায়েন্ট পাবেন যে যাদের ইনভেস্টমেন্ট করা নাই, সেক্ষেত্রে আমরা নো দিব, আর যাদের করা আছে তাদের ইয়েস দিব। এরপরে গ্রোস ওয়েলথ, যদি তার এটা হলো ওয়েলথটা আমরা আগেও বলেছি যে ব্যালেন্স শিটের যেরকম টোটাল একটা যোগফল হয়, যে টোটাল অ্যাসেট সমান টোটাল লায়াবিলিটি, এরকম আপনার এই আয়কর রিটার্নেও কি থাকে, একটা ওয়েলথ থাকে, রাইট? এই ওয়েলথটা আমার মিলতে হয়। এই গ্রোস ওয়েলথ যদি 50 লাখ টাকার উপরে থাকে তাহলে আমরা এখানে ইয়েস দিব, আর যদি তার নিচে হয় তাহলে নো দিব। যদি আমার ক্লায়েন্টের বা আমার নিজের যারই আমি রিটার্নটা করি না কেন তার যদি ওন মোটর কার থাকে তাহলে আমরা ইয়েস করব, না থাকলে নো। তো এই অপশন গুলা এই দুইটা পেজই হলো আমার অ্যাসেসমেন্ট। এরপরেই আমার আসবে ইনকাম। ইনকাম আমার অ্যাসেসমেন্টে যে ইনকামটা আমি ডিক্লেয়ার করেছি সেই ইনকামটাই এখানে শো হবে। অ্যাসেসমেন্টে দেখেন এখানে আমি আপনাদের শিখানোর জন্য সবগুলা সিলেক্ট করেছি, হ্যাঁ? তাই হচ্ছে কি আমার ইনকাম পেজে কি হচ্ছে, সবগুলো শো করতেছে। আসলে যার যে কয়টা ইনকাম, যে কয়টা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র ওই কয়টাই এখানে শো করবে। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, রেসপন্স বুঝতে পারছি। করবেন, ক্লিয়ার? মানে আমি জি জি বললাম বুঝতে পারছি। যে এখানে যদি দেখাই আমি আপনাদেরকে, এখানে যদি মনে করেন আমি এইগুলা তুলে দিলাম, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, হ্যাঁ, এই দুইটা রিমুভ করে দিলাম বা আরো রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম। আমার যে ক্লায়েন্ট তার শুধুমাত্র দুইটা ইনকাম, একটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম রেন্ট, হ্যাঁ? তাহলে কিন্তু আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আগে ইয়ে করেছিলাম। তাহলে দেখেন আমার অন্যান্য যে ইনকাম গুলো সেগুলো কিন্তু নাই, ঠিক আছে? ইনকাম ফ্রম রেন্ট আমরা যেটা দিয়েছি সেটা আছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমার যে বিজনেস ইনকাম সেগুলো কিন্তু আমার কোথাও নাই। বুঝতে পেরেছেন? জি আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট একটা দেখাইছিলাম, তারপর যেহেতু আবার দেখানোর জন্য এটা তুলে দিয়েছি তাই এটা চলে গেছে। আমরা এখানে অ্যাড করে দিই দেখানোর জন্য। এখানে একটা ব্যাংক,
Yes. Okay. তাহলে যেটা ছিল আর কি আমাদের এইখানে লাস্ট ক্লাসে আমরা এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখাইছিলাম 11 লাখ টাকা, ফাইন্যান্সিয়াল অ্যাসেটে 90,000 টাকা, এর উপরে একটা ক্যালকুলেশন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, রাইট? মানে ইনসেনটিভের যে ব্যাপারটা, 5% যে ইনসেনটিভ কিভাবে পাবে এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম। তো আজকের ক্লাসের আমাদের শুরুটা কি হবে? ইনকাম ফ্রম রেন্ট থেকে। হ্যাঁ, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা হলো লাস্ট দুইটা ক্লাসের সামারি। আজকের ক্লাস শুরু এখান থেকে। ওকে, দ্যাটস রেডি। তো ইনকাম ফ্রম রেন্ট, হ্যাঁ, ইনকাম ফ্রম রেন্ট কি? আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট করেছি। ইনকাম ট্যাক্স অ্যাক্টে আমার যে 7টা আয়ের খাত, তার ভিতরে আরেকটা আয় কি? ভাড়া হইতে আয়, রাইট? আমরা দেখি এই যে ভাড়া হইতে আয়, দেখতে পাচ্ছেন? হুম। তাহলে এই ভাড়া থেকে আয় বড় করে দিচ্ছি আপনাদের দেখার জন্য। দেখা যাচ্ছে ক্লিয়ার? হুম। তাহলে এই যে গৃহ জি সম্পত্তি স্যার। থেকে আমার, গৃহ সম্পত্তি থেকে আমার কি হইতে পারে? ভাড়া হইতে আয় হইতে পারে, রাইট? মনে করেন আপনার ক্লায়েন্ট আছে ঢাকার একটা 6 তলা বাড়ি আনো, হ্যাঁ? তো 10 তলা বিল্ডিং এর বাড়ি আনো, তাহলে তার যে আয়, আয়টা হলো কি? এই ভাড়া হইতে আয়। বুঝতে পেরেছেন? সে হয়তো একটা ফ্ল্যাটে থাকতেছে, বাকি ফ্ল্যাট গুলো সে ভাড়া দিচ্ছে, সে যে ভাড়াটা পাচ্ছে সেটাই তার ভাড়া হইতে আয়। এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে কি? ইনকাম ফ্রম রেন্ট। ক্লিয়ার ভাই? হুম। তো এই ভাড়া হইতে আয়ে আপনার একটা বিষয় জানতে হবে, সেটার জন্য আমি এই আপনার অ্যাক্টে নিয়ে আসলাম। সেটা হলো এইখানে আছে, দেখেন, বাণিজ্যিক কাজে যে ব্যবহৃত যে বিল্ডিং গুলো, যে স্থাপনা গুলো, সেক্ষেত্রে আপনার 30% কি পাবে? বিয়োজনযোগ্য খরচ পাবে। মানে যদি কারো 10 লক্ষ টাকা ইনকাম থাকে, কি বললাম ভাই বলেন তো সবাই? যদি কারো ভাড়া খাতে কয় লক্ষ টাকা ইনকাম থাকে? 10 লাখ টাকা। একটু ধরতে হবে এখান থেকে, হ্যাঁ? কি বললাম? যদি কারো ভাড়া খাতে 10 লাখ টাকা আয় থাকে। আয় থাকে, সেক্ষেত্রে আমাদের একটা সেগ্রিগেশন করতে হবে। এই যে ভাড়া খাতে যে 10 লক্ষ টাকা আয়, তার যে লোকেশনটা, তার ওই বিল্ডিংটা, এটা কি কমার্শিয়ালে নাকি নন কমার্শিয়াল? মানে হলো কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল? বুঝতে পেরেছেন? একটা হুম। হলো রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা হলো কমার্শিয়াল এরিয়া। আপনারা যারা অফিস আদালতে চাকরি করেন দেখবেন আপনাদের অফিসটা কোথায় থাকে? সাধারণত কমার্শিয়াল এরিয়ায় অফিস থাকে, হ্যাঁ? আর হুম। রেসিডেন্সিয়াল এরিয়া আলাদা থাকে। ক্লিয়ার? সো আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যদি ইনকামটা এরকম হয়, তার যে বিল্ডিংটা আছে সে বিল্ডিংটা কমার্শিয়াল এরিয়ায়, সেক্ষেত্রে তার এই 10 লাখ থেকে ট্যাক্সেবল হবে 7 লক্ষ টাকা। এই 30%, 3 লক্ষ টাকা সে বিয়োজন পাবে। বুঝতে পেরেছেন? আবার এই সেম 10 লাখ টাকাই যদি আপনার ক্লায়েন্টের ইনকাম থাকে ইনকাম ফ্রম রেন্ট খাতে, কিন্তু তার বাসাটা হলো আপনার রেসিডেন্সিয়াল এরিয়ায়, তার যে বিল্ডিংটা, অ্যাপার্টমেন্টটা, সেটা হলো রেসিডেন্সিয়াল এরিয়ায়, তাহলে সেই রেসিডেন্সিয়াল এরিয়ায় হলে তার ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে 7.5 লাখ টাকা। মানে সে 2.5 লক্ষ টাকা, মানে 2,50,000 টাকা সে বাদ পাবে। এটা কিসের জন্য? তার রিপেয়ার মেইনটেনেন্স বাবদ গভর্নমেন্ট তার এই খরচটাকে অ্যালাউয়েবল খরচ হিসেবে ধরে নেবে। বুঝতে পেরেছেন? মানে কি হয়, একটা বাড়িওয়ালার ওই যে পানির ট্যাঙ্কি নষ্ট হয়, একটা কল ছুটে যায়, একটা সিটকানি ছুটে যায়, এই সব রিপেয়ার করতে হয় না? তো এই জি স্যার। রিপেয়ারিং বাবদ যদি রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে থাকে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের 25% পর্যন্ত কি করতে পারবেন? অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে এপ্রুভ করাইতে পারবেন। আর যদি
তারটা কমার্শিয়াল এরিয়ায় হয়, তাহলে 30% আপনি কি করতে পারবেন, অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে আপনি এপ্রুভ করাতে পারবেন। বুঝতে পেরেছেন? আর অন্যান্য যদি কোনো সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে 10%। ঠিক আছে, তাহলে আমরা আসি ইন প্র্যাকটিক্যালে কিরকম হয়। হ্যাঁ, ভাড়া ইনকাম খাতে অন্যান্য সম্পত্তিটা কি হতে পারে? অন্যান্য সম্পত্তি আপনার ফার্নিচার হতে পারে, আপনার বিভিন্ন মেশিনারিজ হতে পারে। আপনি মনে করেন একটা মেশিন কিনেছেন, মেশিন কিনে আপনি ভাড়া দিয়ে ভাড়া দিচ্ছেন। দিয়েছে। জি। বুঝতে পেরেছেন? আপনি ফার্নিচার কিনে আপনি ভাড়া দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এটাও আপনার ভাড়া খাতে আয়। ক্লিয়ার? জি। সেক্ষেত্রেও আপনি দোকান 10%। ভাড়া পাই যে, দোকান হ্যাঁ, ভাড়া যদি পাই এটা কি ইনকাম রেন্ট হবে? না, অবশ্যই দোকান ইনকাম ভাড়া তো ফ্রম ওই তো রেন্ট। বাণিজ্যিক। দোকান ভাড়াও ইনকাম ফ্রম রেন্ট, কিন্তু সেটা অবশ্যই কমার্শিয়াল এরিয়ায় দেখাবেন, হুম। এবং 30% আপনি কি পাবেন, অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে আপনি তাহলে এই বিয়োজন পাবেন, মানে বাদ যাবে। মানে টোটাল যদি আচ্ছা আপনার স্যার। 10 লাখ টাকা তার কালেকশন হয়, ইনকাম হয়, সেক্ষেত্রে এই শুরুতেই আপনার 3 লাখ টাকা বাদ যাবে। তাহলে প্রপার্টি টাইপটা আমি দিলাম যে আমার যে ক্লায়েন্ট এর একটা হাউস প্রপার্টি আছে। তাহলে দেখেন হাউস প্রপার্টি দিয়ে আমি কি করছি, অ্যাড্রেস অফ দা প্রপার্টি, একটা যে কোনো একটা অ্যাড্রেস আমরা দিচ্ছি, মিরপুর 1। বলে দিচ্ছি যে হ্যাঁ এটা সিটি কর্পোরেশন এরিয়ায়। এখানে কত স্কোয়ার ফিট, বলে দিলাম এটা 2000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিটে। এরপরে আপনি এটাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার এটা কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল। হ্যাঁ, তাহলে আপনি স্কোয়ার ফিট আমি বলে দিলাম 2000 রেসিডেন্সিয়াল। এখানে হলো আসলে এটা পার্সোনাল ইউজিং এর জন্য কতটুকু, হ্যাঁ, সেটা আপনি এখানে দিলেন। আর তাহলে টোটাল 4000 স্কোয়ার, রেসিডেন্সিয়ালে আছে আপনার 2000 স্কোয়ার। এরপরে রেন্টাল পিরিয়ড, মানে এইখানে হলো আপনার বাসা তো খালিও যেতে পারে, তাই না? আপনার ফ্ল্যাটের ইনকাম যে 12 মাসই থাকবে ব্যাপারটা তো তা নয়, রাইট? একটা ফ্ল্যাটের দেখা গেল তার একটা ফ্ল্যাট আছে, কিন্তু সে 12 মাসের ভিতরে 1 মাস গ্যাপ গেছে, সেক্ষেত্রে এখানে 11 হবে। আর যদি 12ই হয় তাহলে 12 হবে। অ্যানুয়াল রেন্টটা আপনি এখানে বসাবেন। অ্যানুয়াল রেন্ট মনে করেন আপনি 40,000 করে ধরলাম, বা 50,000 করে ধরি। 50,000 করে 5 × 60, 6 লক্ষ টাকা। এর ভিতরে আমি 6 লক্ষ টাকাই রিসিভ করেছি। এখন দেখেন মজার যে বিষয়টা, আমি যেটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম ইনকাম ট্যাক্স অ্যাক্ট থেকে, সেই ক্যালকুলেশনটা কোথায় হচ্ছে? সেই ক্যালকুলেশনটা হচ্ছে এইখানে। এই 6 লাখ টাকার 25% কি হচ্ছে আমার এই রিপেয়ার কালেকশনে দেখানো হয়েছে অ্যালাউয়েবল ডিডাকশন। দেখেছেন? অটোমেটিক। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। কারো কোনো কনফিউশন আছে এখানে? এটা কি ওল্ড চলে আসতেছে না স্যার? হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, জি জি, অটোমেটিক বুঝতে চলে পারছি স্যার। আসবে। আবার কমার্শিয়াল দিলে সেটাও আবার চলে আসবে। বুঝতে পেরেছেন? তো এভাবে করে আপনার কি করতে হবে, এই রেন্টাল, এই দেখেন 6 লাখ থেকে 1.5 লক্ষ টাকা বাদ গেছে, তাহলে এই যে 4.5 লক্ষ 4.5 টাকা আপনার কি, এইটা হলো আপনার ট্যাক্সেবল। হ্যাঁ, 100% অফ নেট টোটাল রেন্ট কত, 4,50,000 টাকা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এবার আমরা এই ট্যাক্স পেমেন্টে আসি। দেখেন ট্যাক্স পেমেন্টে এবার আমার ইনকাম ফ্রম রেন্টে এই 4,50,000 টাকা চলে আসছে, আসছে ভাই? ঠিক আছে। স্যার তো আসছে। এইভাবে করে আমার কি করতে হবে, আবার দেখেন এই ট্যাক্সটা আমার কি হয়ে গেছে, এখন আরো বেড়ে গেছে। ঠিক আছে, আমার ইনসেনটিভ চেঞ্জ হয়ে গেছে না? সবকিছু আমার এখন ট্যাক্স চলে আসছে 1,23,500 টাকা।
তাহলে আমাদের এভাবে ইনকাম ফ্রম কি করতে হবে, এগ্রিকালচার ফিল আপ করতে হবে যদি আমার ক্লায়েন্টের এগ্রিকালচার টাইপের কোনো ইনকাম যদি থাকে। হ্যাঁ, তাহলে কি কি এগ্রিকালচার থাকতে পারে, কাল্টিভেশন থাকতে পারে, ইনকাম ফ্রম ফার্মিং থাকতে পারে, টি অর রাবারের ইয়া থাকতে পারে, মানে চা বাগান এবং রাবার বাগানের একটা, যদি আমার এটাও কি আমার কৃষি খাতে ইনকাম, রাইট। তারপরে আদার এগ্রিকালচারাল যদি ইনকাম থাকে, স্পেশাল এগ্রিকালচারাল ইনকাম এর ভিতরে কোনোটাই পড়ে নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ইনকাম ফ্রম এগ্রিকালচার ফিল আপ করবো। ক্লিয়ার ভাই? মনে করেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ইনকাম ফ্রম ফার্মিং। তাহলে ফার্মিং টাইপটা কি, ফার্মিং টাইপে আপনি দেবেন যে আপনার কি ডেইরি ফার্মিং, নাকি ফিশ ফার্মিং, হ্যাঁ, নাকি আপনার ফ্রুট প্রোডাকশন করেন, মানে কোন ধরনের, আর নাকি আপনি গাছপালা নার্সারি করেন, নাকি পোল্ট্রি ফার্মিং করেন, কোনটা, বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষেত্রে মনে করেন আপনার ক্লায়েন্টের পোল্ট্রি ফার্মের বিজনেস আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পোল্ট্রি ফার্মিং সিলেক্ট করতে হবে। তার আগে আপনাকে কোথা থেকে ক্লিয়ার করে আসতে হবে, এই যে এগ্রিকালচার টাইপটাই আপনাকে আগে ডিক্লেয়ার করে আসতে হবে। এগ্রিকালচার টাইপটা যখন আগেই ইনকাম করে ফ্রম ফার্মিং দিবেন, হ্যাঁ, তখন আপনার এই অপশন আসবে। এরপরে আপনি যদি কাল্টিভেশন হয়, হ্যাঁ, তাহলে কাল্টিভেশন মানে কি, ওই যে চাষাবাদ করে না, বুঝতে পেরেছেন? গ্রামে যে ওই যে চাষাবাদ করে ট্রাক্টর দিয়ে, যে আপনার ধান গাছ ইটি ইয়া করে না, বিভিন্ন শাক সবজি এগুলো প্রোডাকশন করে না, তাহলে সেই কাল্টিভেশন থেকেও কি হইতে পারে, তার ইনকাম হতে পারে। সেই ইনকামটা সে এখানে কাল্টিভেশন থেকে ডিক্লেয়ার করবে, যে তার টোটাল কত এরিয়া, মানে কত ডেসিমেল নিয়ে বা কত একর জমি সে আসলে চাষাবাদ করেছে। হ্যাঁ, তারপর পার্টিকুলার অফ প্রডিউস, মানে সে কি প্রডিউস করেছে, সে কি ধান প্রডিউস করেছে, নাকি ভেজিটেবল, হ্যাঁ, নাকি ক্যারট, কি করেছে, বুঝতে পেরেছেন? আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? মেইনটেনিং বুকস অফ অ্যাকাউন্টস, এখানে তো কারণ হ্যাঁ, এইখানে আপনার যদি তার বুকস অফ অ্যাকাউন্টস না থাকে তাহলে নো, আর যদি মেনটেনিং বুকস অফ অ্যাকাউন্টস থাকে তাহলে ইয়েস। এটার মানে হলো কেউ যদি এক মালিকানা ব্যবসায় করে এবং তার যদি মনে করেন আপনার রেজিস্টার 10 কোটি, হ্যাঁ, এবং রেজিস্টার্ড হয়, তার যদি টিন বিন থাকে, তারপরে তার যদি 10 কোটি টাকার উপরে ট্রানজেকশন থাকে, তাহলে সে কি হয়ে যায়, সে উইথহোল্ডিং এন্টিটি হয়ে যায়। সে এক মালিকানা হওয়া সত্ত্বেও সে কি উইথহোল্ডিং এন্টিটি। তখন তার কি করতে হয়, তখন তাকে অবশ্যই মেনটেন করতে হয় বুকস অফ অ্যাকাউন্টস, তাকে অডিট করতে হয়, সিএ ফার্ম কর্তৃক তার অডিটেড রিপোর্ট দরকার হয়। এছাড়াও যদি আপনার মানে খাতা পুস্তকে যদি আপনার হিসাব নিকাশ থাকে, তাহলে আপনি মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। বুঝতে পেরেছেন? কত লাখ টাকা বললাম স্যার? এটা হলো 10 কোটি, 10 কোটির 10 উপরে যদি কোটি। হয়, হ্যাঁ, হুম, 10 কোটির উপরে যদি হয় সেক্ষেত্রে সে উইথহোল্ডিং এন্টিটি হয়ে যায়। হ্যাঁ, হুম। আর ইসের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে অডিট রিপোর্ট দরকার হয় আপনার যদি 3 কোটি টাকার উপরে যদি কারো ইয়া থাকে, রেভিনিউ থাকে, রেভিনিউ বলতে আপনার টার্ন ওভার থাকে, তাহলেই তার টার্নওভার কি করতে হয়, হ্যাঁ, তাহলেই তার 3 কোটি। অডিটেড বুকস অফ অ্যাকাউন্টস আপনার জমা দিতে হয়। হ্যাঁ, এবং এইটা যদি নো থাকে তাহলে ওই যে 60-40 রেশিওতে তারা সবসময় ক্যালকুলেট নেয়, আর যদি এর বেশি আপনার ক্লেম করতে হয় তাহলে অবশ্যই অডিট রিপোর্ট দিয়ে আপনাকে ভ্যালিডেশন করতে হবে যে হ্যাঁ, আসলেই আপনার এত টাকা লস হয়েছে। মানে কি, আপনি যখন মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস নো দিবেন তখন তারা একটা স্ট্যান্ডার্ড নিয়ে নেবে 60-40 রেশিওতে, বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন আপনার এমন হয় যে না আপনার লস হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনার লস হইলেও ট্যাক্স অফিস কি করবে, যদি আপনার মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে প্রফিট ধরে দেবে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমি বলছি না, কারণ এগ্রিকালচার আপনার ট্যাক্স ফ্রি। হ্যাঁ, আমি বলছি অন্যান্য হুম। বিজনেস ইনকামের ক্ষেত্রে, বিজনেস ইনকামের ক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি আপনার লস হয় বা যদি আপনার নির্ধারিত এই যে 60-40 যে রেশিওটা বললাম এরকম যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে অডিট রিপোর্ট দিয়ে আপনাকে প্রুভ করাতে হবে যে হ্যাঁ আমার কোম্পানি সাউন্ডটা আসলে লস হচ্ছে। কেটে ভেঙে ভেঙে আসতেছে। এখন কি শুনতে পাচ্ছেন?
শুনতে শোনা পাচ্ছি যায়, মাঝে স্যার? মাঝে কেটে আসে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো আমি যেটা বললাম যে যদি আপনার কাঙ্ক্ষিত প্রফিট না হয়, যেরকম মনে করেন 10,000 টাকা ব্যবসায় প্রফিট হয়েছে, রাইট? সেক্ষেত্রে হুম আপনাকে অবশ্যই এটা প্রুভ করাইতে হলে অবশ্যই মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস এর আপনার অডিট রিপোর্ট দ্বারা আপনাকে প্রুফ করাইতে হবে। হ্যাঁ, মানে হলো হুম আপনি মানে শুধু শুধু মানে আপনি যে বলবেন যে হ্যাঁ আমার 10,000 টাকা প্রফিট হয়েছে, এটা আপনার যখন এটা অডিটে আসবে তখন এটা অ্যালাউয়েবল হবে না। যদি আপনার অ্যালাউয়েবল করতে হয় অবশ্যই এটা সিএ ফার্ম কর্তৃক অডিট করায় নিতে হবে। বুঝতে পেরেছেন? ওকে। তো আমরা যেটা এগ্রিকালচারে ছিলাম, যে একটা ফার্মিং এর দেখাতে ছিলাম, আমরা একটা ফার্মিং দেখাই। আমরা একটা ফিশ ফার্মিং দেখাইতে পারি। হুম, যে সেলস প্রসিড হয়েছে, মনে করেন এখানে 10 লক্ষ টাকা সেলস হয়েছে, রাইট? এই হুম 10 লক্ষ টাকা সেলস হইতে আমার প্রোডাকশন, আমার মাছটা কিনতে হয়েছে না, কস্ট অফ হুম হুম প্রোডাকশন আপনাকে দিতে হবে। তাহলে কস্ট অফ প্রোডাকশন মনে করেন আপনি এখানে দিলেন যে 4 লক্ষ টাকা দিলেন, তাহলে নেট ইনকাম আসছে 6 লক্ষ টাকা। আর যখন আপনি মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্ট দিবেন, তখন আপনার ইনকাম স্টেটমেন্টও আসবে। দেখি আপনার এগ্রিকালচারেরটায় হয়তো আসবে না, কারণ আসলে এটার ইম্প্যাক্ট নাই। ওকে, এটা জাস্ট হুম ইয়েস অথবা নো করে দিতে হবে। যেটাই হোক আর সমস্যা হয় না। হ্যাঁ, সমস্যা নাই। দেন আমরা যাব ইনকাম ফ্রম বিজনেস। আচ্ছা, এইটা একটু দেখে আসি যে আমাদের এটা চলে গেছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার 6 লাখ টাকা আসছে। ঠিক আছে, এবারে আসি আমরা অন্যান্য ইনকামে। ইনকাম ফ্রম বিজনেস, এখানে দেখেন ইনকাম ফ্রম বিজনেস কি কি আছে। বিজনেস অর প্রফেশনাল ইনকাম আছে, বিজনেস অর প্রফেশনাল উইথ টিডিএস, মানে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যে ট্রেড লাইসেন্স থাকবে না ভাই, জি সেই ট্রেড লাইসেন্সে দেখবেন ব্যবসার ধরন কি আছে। যদি এরকম হয় ব্যবসার ধরন, সে অ্যাডভার্টাইজমেন্ট, সাপ্লাই অফ গুডস, কনসালটেন্সি, ট্রাভেল এজেন্ট, কনভেনশন হল, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট, তাহলে কি করতে হবে আপনাকে? এই অপশনটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার স্যার। তো বিজনেস সাবজেক্ট টু ফাইনাল ট্যাক্স যদি হয়ে থাকে, হ্যাঁ, যেগুলোর আপনার ফাইনাল ট্যাক্স, তো সেক্ষেত্রে আপনাকে এইগুলো সিলেক্ট করতে হবে যে কমার্শিয়াল মোটর ভেহিকেল, এদের কি, এদের হলো ফাইনাল ট্যাক্স, এরপরে আর কোনো ট্যাক্স আসে না। বিজনেস এক্সাম্পটেড ফ্রম টার্নওভার ট্যাক্স, ম্যানুফ্যাকচারিং অফ টোবাকো প্রোডাক্টস, প্রোডাকশন অফ টি আর রাবার। টি আর রাবারের ক্ষেত্রে এখানেও আসলো কেন, মনে আছে ভাই? আমরা যখন আইটিপির যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা ডিটেলস দেখেছি যে টি আর রাবারের একটা পার্সেন্টেজ আসে কোথায়, এগ্রিকালচারে, আর একটা পার্সেন্টেজ আসে কোথায়, বিজনেসে, রাইট? জি কারণ জি জি টিটা কি, একই সাথে সে ফ্যাক্টরি, তার মানে একই সাথে তার ব্যবসায়িক ইনকাম, আবার একই সাথে তাকে কি করতে হয়, এই যে গাছ চাষাবাদ করতে হয়, করতে হবে। রাইট? তাহলে তার এটা দুই ধরনের ইনকামই হবে। 40-60 রেশিওতে আপনার 46 এটা আসবে। সো এইখানে আপনি যদি আপনার ক্লায়েন্ট, যদি আপনার বিজনেস থাকে, তার যদি ট্রেড লাইসেন্স থাকে, তাহলে আপনি এই বিজনেস ইনকাম দেখাবেন, আদারওয়াইজ নয়। ঠিক আছে, আর যদি ক্লায়েন্টের বিজনেস ইনকাম থাকে, হ্যাঁ, তাহলে আপনি একটা বিজনেস ইনকাম দেখাবেন। এখানে বিজনেস আর প্রফেশনাল ইনকাম, হ্যাঁ, আপনি এখানে দিলে আপনি দেখেন এইখানের ওই যে ব্যাপারটা আমি বললাম, মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্ট, যখন আপনি ইয়েস দিবেন তখন আপনার কি আসলো, দেখেন একটা ব্যালেন্স শিট আসলো, দেখেছেন? এই পাশে একটা ব্যালেন্স শিট আসছে, এইখানে আপনার ব্যালেন্স শিটটা আপনাকে মিলাতে হবে। হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, এইসব দিয়ে আপনাকে মিলাতে হবে। আবার এই পাশে কি আছে, আপনার ইনকাম সামারি আছে, মানে হলো আপনার ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার ভাই? আপনার বিজনেসের নেম দিবেন, একবার বলুন স্যার। অ্যাড্রেস দিবেন, বিজনেসের টাইপ, হ্যাঁ, বিজনেস রেগুলার,
নাকি প্রফেশন উইথ টিডিএস। যদি প্রফেশন উইদাউট টিডিএস হয়, যেরকম আপনি বলতে পারেন যে আমার একটা ক্লায়েন্ট আছে ভাই, উনি হলো মনে করেন গভর্নমেন্ট ডাক্তার। আমি একটা কেস আপনাদেরকে বলছি যে আমার একটা ক্লায়েন্ট আছে, উনি হলো গভর্নমেন্ট ডক্টর। তো উনি ওনার স্যালারি ইনকামও আছে, আবার উনি কি করে, চেম্বারও করে, রাইট? তো চেম্বার থেকে আপনারা এই যে ভিজিট দেন না, কথা জি বলেন, স্যার। আপনারা জি জি ভিজিট দেন, জি, ডাক্তার দেওয়া হয় দেখান তো। না কেউ? হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়। আপনারা যখন প্র্যাকটিসে আসবেন আপনার ডাক্তার থাকবে না, আপনার ক্লায়েন্টে থাকবে। হ্যাঁ হ্যাঁ। থাকবে। তো তো তখন আপনার কি করতে হবে, তখন আপনার তারটা স্যালারিতে দেখাইতে হবে, আর যেটা সে চেম্বার ইনকাম করেছে ওইটা তো আর স্যালারি না, এটা স্যালারি না না স্যালারি না। আপনি যখন 1,000 টাকা ভিজিট দিয়েছেন, এখানে কি সে ট্যাক্স কাটছে? কাটে নাই, না। তাই না? তাহলে সেখানে আপনার কি হবে, প্রফেশন উইদাউট টিডিএস, তখন এই যে ডক্টর অথবা মেডিকেল প্রফেশন দিবেন। আপনার যদি লয়ার হয়, হ্যাঁ, আপনার লয়ার হতে পারে না, লিগ্যাল কনসালটেন্ট। আপনার ক্লায়েন্ট একজন আর্টিস্ট হইতে পারে, হ্যাঁ, একজন নায়িকা আপনার কি হইতে পারে, আর্টিস্ট হইতে পারে না, নায়ক নায়িকা। জি। তারা তো আর নিজেরা করে না, নিজেরা করে, তাদেরও কিন্তু কি আছে, আপনার আমার মতো লয়ার অ্যাসাইন করা আছে। বুঝতে পেরেছেন? তা আপনারও যে এরকম আর্টিস্ট ক্লায়েন্ট হবে না, ব্যাপারটা তো তা নয়। হ্যাঁ, তাহলে তাদেরটা আপনার ফিল আপ করতে হবে কোথায়, এখানে আপনাকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে আর হলো রেগুলার। রেগুলার বিজনেস কি? রেগুলার হলো আপনার ম্যানুফ্যাকচারিং কিনা, ট্রেডিং কিনা, সার্ভিস কিনা, হ্যাঁ, এবং আদার্স। মানে কি আপনার, আচ্ছা, একটা ভালো কথা বলি, আপনারা এই ম্যানুফ্যাকচারিং বলতে যে কোনো একটা গার্মেন্টস কোম্পানি, মনে করেন XYZ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রাইট? এখন আপনি ই রিটার্নে কিন্তু ওই গার্মেন্টসটাই আসবে যেটা কিনা এক মালিকানা। এখানে কিন্তু কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ই রিটার্ন এখানে হবে না। জি কথাটা ক্লিয়ার কিনা আপনারা? জি জি। বুঝতে পেরেছেন? মানে হলো আপনার যদি এই ই রিটার্নটা কার, ব্যক্তি পর্যায়ের, এখন আমি তো আর লিমিটেড কোম্পানি করতে বাধ্য না, বাধ্য? না। আমি নিজে, আমি যদি এক মালিকানা হয় বা আমার যদি পৈতৃক কোনো বিজনেস থেকে থাকে, তাহলে আমি সেই ব্যবসা করব, আমি এক মালিকানায় ব্যবসা করব, রাইট? যদি আমি এক মালিকানায় ব্যবসায় করি এবং সেটা যদি ম্যানুফ্যাকচারিং হয় অথবা যদি ট্রেডিং হয় অথবা যদি সার্ভিস ওরিয়েন্টেড হয়, শুধু সেই সমস্ত ব্যবসাগুলোর ইনকামই আপনার এখানে শো করতে হবে এবং এই রিটার্ন পোর্টালের মাধ্যমেই করতে হবে। মানে মেইন কনসেপ্টটা হলো এক মালিকানা ব্যবসায় আর ব্যক্তি আলাদা কিছু নয়। আপনি ক্লিয়ার? কনসেপ্টটা মনে রাখবেন, জি। প্রয়োজনে নোট করে নেন, হাতে নোট থাকলে নোট নিয়ে নেন, যে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যক্তি আলাদা কিছু নয়, সেপারেট এন্টিটি নয়, তারা এক। বুঝতে পেরেছেন? আর যদি আপনার যে ক্লায়েন্ট তার যদি লিমিটেড কোম্পানি থাকে, সেই হিসাব কিন্তু এখানে আসবে না, সেটা যাবে কোথায়, কোম্পানি রিটার্নে। বুঝতে পেরেছেন? এখানে এক আসবে কি, মালিকানা ব্যবসায় মালিক। হ্যাঁ, এক মালিকানা ব্যবসাটা ই রিটার্নে আসবে, এবং মূল কনসেপ্টটা হলো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এক ও অদ্বিতীয়। মানে এরা আলাদা কোনো সত্তা না, এরা সব এক। এদের রিটার্ন ফাইল আপনার একসাথেই করতে হবে। আপনি যখন কাজ করবেন, আপনার যখন ট্রেড লাইসেন্স দিবে, আপনি তখনই ধরে নেবেন যে ভাই এটা কি আপনার লিমিটেড কোম্পানি নাকি এক মালিকানা। যদি এক মালিকানা হয় তাহলে আপনার ই রিটার্নে আসবে, আর যদি লিমিটেড হয় তাহলে সেটা ই রিটার্নে আসবে না। তবে ই রিটার্নে আপনাকে ডিক্লার করতে হবে যে আপনার এই যে ব্যক্তি, উনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর। যা আছে। বুঝতে পেরেছেন? জি। এবং তার ওই কোম্পানিতে কতটুকু ইনভেস্টমেন্ট আছে আপনি সেটা শুধুমাত্র IT10 এর ডাবল বিতে কি করবেন, ডিক্লেয়ার করে দিবেন। ক্লিয়ার? তাহলে আমার যদি এরকম রেগুলার ইনকাম থাকে, মনে করে ধরে নিলাম আমি আর একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বিজনেস নেম XYZ,
এন্টারপ্রাইজ এখানে ধরলাম 50 লক্ষ টাকা আমার টার্নওভার, আমার কস্ট অফ গুডস সোল্ড ধরলাম 30 লক্ষ টাকা, তাহলে 20 লক্ষ টাকা কি হয়েছে আমার গ্রস প্রফিট হয়েছে। হ্যাঁ, এরপর আমার এক্সপেন্স। হ্যাঁ, এখন কি কি এক্সপেন্স হয়, আপনার ডিপ্রিসিয়েশন থাকতে পারে, অ্যামortization থাকতে পারে, আর&ডি এক্সপেন্স থাকতে পারে, ব্যাড ডেপ্ট থাকতে পারে। হ্যাঁ, ব্যাড ডেপ্ট মানে কি, যে টাকা আপনি আর পাবেন না আপনার ক্লায়েন্টের কাছ থেকে, সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার ভাই? জি জি এইভাবে একটা একটা করে আপনি কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই 20 লাখ থেকে আপনি 2 লাখ টাকা ধরেন আপনার এডমিনিস্ট্রেটিভ, তাহলে আপনার নেট প্রফিট কত, 8 লক্ষ টাকা। এরপর মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আছে আরো 1 লাখ টাকা, তাহলে দেখেন 3 লাখ, টোটাল 17 লাখ টাকা। হ্যাঁ, এইভাবে করে আপনি কি করতে পারবেন, এক একটা হেড আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি ডিপ্রিসিয়েশন দিয়েছেন 50,000 টাকা, ঠিক আছে, নেট প্রফিট 16,50,000 টাকা। এবার দেখেন এইটা আমরা জানি কি, প্রফিটটা আপনার কি, এটা একটা ইকুইটির পার্ট, রাইট? তাহলে এই নেট প্রফিট আমরা এই যে বারবার বলি যে রিটার্ন করতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যাকাউন্টিং নলেজ থাকা দরকার। অ্যাকাউন্টিং নলেজ ছাড়া কিন্তু রিটার্ন পসিবল না। বুঝতে পেরেছেন? পসিবল, আপনি ক্লিক ক্লিক করে যাবেন কিন্তু আপনার রিটার্নে ভুল থাকবে। দেখেন এইটার মানে কি, আপনার ব্যালেন্স শিট, রাইট? তার মানে কি, আপনার একটা ছোটখাটো ব্যালেন্স শিট কিভাবে করে এই সম্পর্কে আপনার যদি নলেজ না থাকে, তাহলে আপনি এটা মিলাইতে পারবেন ভাই? কথা বলবেন। এটা কি আমার ব্যালেন্স শিট, রাইট? ব্যালেন্স জি শিটে কি থাকে, ব্যালেন্স শিটে আমার কারেন্ট অ্যাসেট থাকে, রাইট? ফিক্সড অ্যাসেট জি থাকে, থাকে না? হ্যাঁ হ্যাঁ তারপরে কি হয়, টোটাল অ্যাসেট হয়, আর এক পাশে কি থাকে, ইকুইটি থাকে, রাইট? ইকুইটি হুম, মানে কি, ওনার সিকিউরিটি, রিটেন আর্নিংস থাকে, রাইট? জি তারপরে কি থাকে, লং টার্ম লায়াবিলিটি, Liability. শর্ট টার্ম প্রোগ্রাম লায়াবিলিটি। প্রাইভেট হ্যাঁ, এগুলো দিয়ে আমার কি হয়, ব্যালেন্স শিট হয়। আর এক মালিকানার ক্ষেত্রে কি হয়, ওপেনিং ক্যাপিটাল আর হলো ক্লোজিং ক্যাপিটাল নিয়ে আসতে হয়, তাই না? মানে কি, জি প্রারম্ভিক মূলধন, মজুত বাংলায় বললে করলো আমরা কি বলতে পারি, যে প্রারম্ভিক মূলধন, ব্যবসার প্রারম্ভিক মূলধন। আমরা পড়েছি না যে মিস্টার রহিম 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন, তার মানে কি, এইটা তার প্রারম্ভিক মূলধন, রাইট? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আমরা কি রাইট এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড আছি কেউ? জি আছে তাহলে এখানে আপনার কি করতে হবে, এইভাবে করে আপনার এই ব্যালেন্স শিটটা মিলাইতে হবে, রাইট? আপনি মনে করেন এখানে আপনি মিলাবেন ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, মনে করে ধরলেন 2 লক্ষ টাকা আছে। হ্যাঁ, তারপরে ধরলেন ইনভেন্টরি, তার হয়তো বা 4 লক্ষ টাকার ইনভেন্টরি আছে, রাইট? দেখেন আপনার কি মিলাইতে হবে, এই 16,50,000 পর্যন্ত আপনাকে মিলাইতে হবে, রাইট? জি এরপরে ফিক্সড অ্যাসেট আছে মনে করেন 10 লক্ষ টাকা, আর আহ, তারপরে আহ, দাঁড়ান, ওপেনিং ক্যাপিটাল মনে করেন তিনি ব্যবসা শুরু করছে না, এই হুম ব্যবসাটা হুম তিনি শুরু করছে 50,000 টাকা দিয়ে। হ্যাঁ, এরপরে সে এই সারা বছরে এখান থেকে কোনো টাকা পয়সা নিছে কিনা, যে 20,000 টাকা সে উত্তোলন করছে, রাইট? এরপরে মনে করেন 50,000 টাকা তার বকেয়া আছে, তার কাছে মানুষ বিভিন্ন ভাবে তার কাছে পাবে, এইখানে মনে করেন 1,30,000 টাকা আছে। তাহলে দেখেন এই যে টোটাল অ্যাসেট 17,30,000, টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি 17,30,000, দেখেছেন? তাহলে এইটা কিন্তু আপনাকে মিলাতে হবে। তাহলে দেখেন এই আমরা যারা অনেক সময় ওই যে 500-1,000 টাকা দিয়ে রিটার্ন করাইতে দেখি কম্পিউটারের দোকান থেকে, তারা কি এইগুলো করতে পারে ভাই? এবং আপনার ফাইলগুলো তখন কি হয়, অডিটে পড়ে, জটিলতায় পড়ে, আপনার লাখ লাখ টাকা তখন খরচ হয়ে যায়। হ্যাঁ, মানে
সে একটা লয়ার ফি বাঁচাইতে যায় মনে করেন 50 টাকা 100 টাকা দিয়ে এই কাজ করে ফেলে, তারপরে সে লক্ষ লক্ষ টাকা তারপরে খরচ করতে হয়। বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে আমরা নিজেরাও সচেতন হব এবং আমাদের ক্লায়েন্টের ব্যাপারেও কি থাকবো, আমরা সচেতন থাকব। আপনারা যখন যদি এখানে তো আমরা যারা আছি মূলত প্র্যাকটিসের উদ্দেশ্যেই আছি, তাই না? জি স্যার। এখানে কি এমন কেউ আছেন যে শুধুমাত্র নিজের রিটার্নটা নিজে করব এই কারণে জয়েন করেছি? না স্যার। এরকম কেউ নাই। ওকে, দ্যাটস গ্রেট। তার মানে আমাদের এখানে যারা আছি সবারই অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হলো যে আমার ক্লায়েন্ট বেস কাজ করা, আমি একজন আইটিপি হব, আমাকে একজন আয়কর আইনজীবী হিসেবে স্বীকৃতি দিতে হবে, আমার ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে, তাই না? তো আপনাদেরকে আমি জি, স্যার। জাস্ট এইখানে একটু এইটা বলে ডিটেলসে বললাম এই কারণে, যখন ওই যে মানে আপনারা অনেক সময় হতাশ হয়ে যান এই প্রফেশনে এসে, আরে স্যার ক্লায়েন্ট কি করব, আমি যখন 10,000 টাকা চাচ্ছি তখন দেখা যায় ওই যে কম্পিউটারের দোকান থেকে সে 1,000 টাকায় করে নিয়ে গেছে, 500 টাকায় করে নিয়ে গেছে। কিন্তু এই যে ইন ডিটেলটা, এইটা এইটা আপনাকে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে দেখেন, আপনি হয়তোবা এখন 500 টাকা এক জায়গা দিয়ে করাইবেন, বা আপনার করাইতে হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মোবাইলের ফাংশনে গিয়েও টিপ দিয়ে আপনি সাবমিট করে দিতে পারবেন। কিন্তু এতে হবে কি, আপনার আইনি জটিলতা বাড়বে। আপনার এখানে একটা ছোটখাটো একটা ব্যালেন্স শিট করতে হয়, এই ব্যালেন্স শিটের যদি আপনার অ্যাকাউন্টিং নলেজ না থাকে, আপনার শুধু কম্পিউটার নলেজ থাকলেই তো ব্যালেন্স শিট আপনি মিলাইতে পারবেন না, তাই না? আপনার আইনের ধারা, আপনি সেকশন যদি না জানেন, এটা তো বিশাল একটা আইন, তাই না? এই আইনটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার ফাইল, আপনার নিজেই নিজের ফাইল আপনি কি করছেন, জটিলতায় ফেলাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসগুলো কি করতে আপনাদেরকে তাদেরকে ডেলিভার করতে হবে এবং আপনার নিজেদেরও জানতে হবে। হ্যাঁ, তখনই দেখবেন আপনাদের কাছে আপনার ভালো ভালো ক্লায়েন্ট আসবে, আপনাকে পে করতে তারা এটা খরচ মনে করবে না, তারা মনে করবে এটা আমার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তার ফাইলটা যাতে খুব ভালো থাকে। বুঝতে পেরেছেন? আরো এখন অডিট করে কারা? এখন অডিটে কিন্তু ধরে এআই। বুঝতে পেরেছেন? কোন হিউম্যান অডিট করে, বাট সিলেকশন করে এআই। তার মানে এখানে কিন্তু সেই আগের যুগ নাই যে আমি মন চাইলাম এই ফাইলটা অডিটে ফারাইলাম। তার মানে কি, আপনার ফাইল তখনই অডিটে পড়বে যখন আপনার এই ডাটাগুলো ঠিকঠাক ভাবে ফিল আপ করা থাকবে না। এআই তখন ওইটাকে ট্র্যাক করে ফেলবে যে আপনার এইখানে ডাটা মিসিং। বুঝতে পেরেছেন? তখনই আপনার ফাইলটা অডিটে পড়বে। আর যদি আপনার সবকিছু ফিল আপ করা থাকে, ভালোভাবে থাকে, তাহলে তার ওই ফাইলটা অডিটের জটিলতায় পড়ার চান্সেস খুবই কম। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে করে আপনার টোটাল ইনস এন্ড আউট আপনার জানতে হবে। তাহলে দেখেন, আপনার আমার পরবর্তীটাও চলে আসলো, ইনকাম ফ্রম বিজনেস 16,50,000 টাকা, রাইট? আমরা ইনকাম ফ্রম বিজনেস আমরা বলে দিয়েছি। এখন যদি কারো একাধিক বিজনেস থাকে তাহলে কি করব, জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব। ক্লিয়ার ভাই? এটা তো এর আগেও দেখাইছি অন্য অন্য ক্ষেত্রে, রাইট? এরপরে আমরা যাই ক্যাপিটাল গেইনে। তাহলে ক্যাপিটাল গেইনে আমরা কি কি পেতে পারি? ক্যাপিটাল গেইন দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে, ট্রান্সফার অফ প্রপার্টি। তার মানে হলো আপনার ল্যান্ড আছে, এই ল্যান্ড থেকে আপনার কি হতে পারে, ক্যাপিটাল গেইন হতে পারে। ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস অথবা অ্যাপার্টমেন্ট, আপনার শুধু যে জমিতেই হয় তা না, আপনার ঢাকাতে অ্যাপার্টমেন্ট থাকতে পারে, যে কোনো সিটি কর্পোরেশনে আপনার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থাকতে পারে, সেটাও যদি আপনি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রেও আপনার কি হতে পারে, ক্যাপিটাল গেইন হতে পারে, রাইট? ক্যাপিটাল গেইন মানে হলো আপনি কিনেছিলেন 10 লাখ টাকায়, এখন আপনি বিক্রি করতেছেন 15 লাখ টাকায়, তার মানে এই 5 লাখ টাকা কি আপনার ক্যাপিটাল গেইন। আপনি বুঝতে পারছেন ভাই? সহজ কথা। হ্যাঁ, ক্যাপিটাল গেইন দেখে ভয় পাওয়ার কিছু নাই। ক্যাপিটাল গেইন মানে হলো আপনি একটা জিনিস ইনভেস্ট করেছিলেন, কিনেছিলেন 10 লক্ষ টাকায়, বিক্রি করেছেন 12 লাখ টাকায়, তার মানে হলো 2 লক্ষ টাকা আপনার এখানে ক্যাপিটাল গেইন হয়েছে। আপনার ফুল 12 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে না, দিতে হবে এই 2 লক্ষ টাকার উপরে। বুঝতে পেরেছেন? সো এইখানে আপনার ক্যাপিটাল গেইন হওয়ার কি কি অপশন আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার ল্যান্ড প্রপার্টি থেকে সাইনিং মানি, ডেভেলপারের থেকে যে সাইনিং মানি, সেখানেও আপনার কি হয়, ক্যাপিটাল গেইন হয়। আচ্ছা, সাইনিং মানি ফ্রম দা ডেভেলপার, এইটাকেও বলতে পারেন, যে কোনো একজন উদাহরণ দিতে পারেন যে ভাই এইটা মানে এইটা? এটা সম্ভবত ডেভেলপার, একটা জমি থাকলে জমিটা ডেভেলপাররা নিয়ে রাইট, ফ্ল্যাট করে এক্স্যাক্ট, সেই রাইট। টাকাটাই।
মানে আপনার জমি আছে কিন্তু আপনার টাকা নাই ফ্ল্যাট করার, কিন্তু ডেভেলপার আপনার কাছ থেকে কি করছে, আপনার সাথে একটা কন্ট্রাক্টে গেল, আপনাকে একটা সাইনিং মানি দিল, আপনাকে বলল যে ভাই আমি এখানে একটা 10 তলা বিল্ডিং উঠাবো, 5 তলা আমার, 5 তলা আপনার, তোমার বা যে কোনো, বা 6 তলা আমার, 4 তলা, এরকম একটা কন্ট্রাক্ট বেসিসে যে কোনো একটা নেগোসিয়েশনে যায়, সেই সময় যে সাইনিং মানিটা দেয় সেটাও হলো কি সাইনিং মানি ফ্রম দা ডেভেলপার। ডেভেলপ। বুঝতে পেরেছেন? তাহলে এটাও কি আপনার ফুললি ক্যাপিটাল গেইন। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আপনাকে জানতে হবে কেন? আপনার একটা ক্লায়েন্ট পাইলেন, দেখা গেল আপনাকে বলল আইনজীবী সাহেব, আমার তো একটা ইনকাম আছে এরকম যে আমার তো আসলে পৈতৃক জমি, হ্যাঁ, আমার পৈতৃক জমি, এখন আমার অত টাকাও নাই, আমি বাড়ি করতে পারিনি, আমার কাছে ডেভেলপার বাড়ি করে দিছে, বাড়ি করে দিয়ে আমাকে এই টাকা দিছে এবং এই কয়টা ফ্ল্যাট আমাকে দিয়েছে। তাহলে এটা এখন আমি কি করব? তাহলে এই যে সাইনিং মানিটা সে পেয়েছে, আপনার তখন তাকে বলতে হবে যে ভাই এটা আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, এই ক্যাপিটাল গেইনের উপরে অবশ্যই আপনাকে গভর্নমেন্টকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমি একটা দেখাই, ল্যান্ড দেখাইতে পারি, বা যদি ল্যান্ড হয় তাহলে আপনার কি হবে, এই যে ডিসক্রিপশন এইটা, মানে টোটাল এই মৌজা টৌজা থাকে না ল্যান্ডে, মৌজা নাম্বার এত, হ্যাঁ, খতিয়ান নাম্বার এত, খতিয়ান আহ, এই যে ডিটেলস গুলা এখানে আপনি দিয়েবেন। হুম, তফসিলটা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তার কাছ থেকে দলিলের কপিটা নিবেন, নিয়ে এভাবে এখানে লিখে দিবেন মৌজা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, ডেট এত, এইভাবে দিয়ে তারপরে কি করবেন, লোকেশন, যে এটা সিটি কর্পোরেশনে নাকি পৌরসভায় নাকি ক্যান্টনমেন্ট নাকি আদার এরিয়া। বুঝতে পেরেছেন? এই অনুযায়ী আপনার কি হবে, ও ট্যাক্স ক্যালকুলেট করে নিবে। হ্যাঁ, যে এটা কত স্কোয়ার ফিট, হ্যাঁ, আপনি দিলেন যে এটা 2000 স্কোয়ার ফিট, এরপরে এখানে আপনার ডেসিমেল নাকি একর, আপনি এটা এইখানে এইভাবে ডিক্লেয়ার করতে পারবেন যে ডেসিমেলে নাকি একরে। হ্যাঁ, এরপরে আপনি কবে এই জমিটা কিনেছিলেন, বুঝতে পেরেছেন, ডেট অফ একুইজিশন, আপনি কবে এই জমিটা কিনেছিলেন, তাহলে সেই সেই ডেটটা আপনি দিবেন। তারপরে টিন অফ বায়ার, যে আপনার কাছ থেকে কিনেছে তার টিন নাম্বারটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই সেলের একটা ডিড নাম্বার হয়, আপনার ওই যে দলিলে একটা ডিড নাম্বার থাকে, হ্যাঁ, সেই ডিড নাম্বারটা এখানে দিবেন। ডেট অফ সেল ডিড, বায়ারের ওই, টিন নাম্বারটা হবে কেন হ্যাঁ, স্যার? বুঝি নাই বায়ারের এইখানে। টিন নাম্বারটা তো কিভাবে পাওয়া যাবে? হ্যাঁ, আপনার কাছ থেকে যখন যিনি কিনবেন, হ্যাঁ, যিনি কিনবেন, হ্যাঁ। আহ, তার কি হবে, ওই যে রেজিস্ট্রেশনের সময় তাকে অবশ্যই বাধ্যতামূলক টিন দিতে হয়। হ্যাঁ, এখন শুধু টিন না, ই রিটার্নের কপি জমা না দিলে রেজিস্ট্রেশন হয় না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে এই টিন নাম্বার কালেক্ট করে নিতে হবে, যে আপনার কাছ থেকে যে কিনেছে, হ্যাঁ, আপনি তো বিক্রি করেছেন, যে কিনেছে তারও টিন নাম্বার আমার দরকার। বুঝতে পেরেছেন? এরপরে সাব রেজিস্ট্রার অফিস কোনটা হবে, সাব রেজিস্ট্রার অফিস মনে করেন গুলশান, হ্যাঁ, এরকম থাকে, গুলশান, উত্তরা, এইগুলা থাকে। হ্যাঁ, এবং কত ভ্যালুতে, এই শেষ মুহূর্তে কে জয়েন করবে। তাহলে এইখানে আমরা কি করব, এই ডিড ভ্যালু থেকে কত টাকা বেশি পেয়েছি, হ্যাঁ, এক্সেস অ্যামাউন্ট রিসিভ, সেটা আমরা এখানে দিব। এরপরে কস্ট অফ একুইজিশন, আমার ট্যাক্স ডিডাক্টেড বা কালেক্টেড কোনো কিছু হয়েছে কিনা, সেই অ্যামাউন্ট গুলো আমরা এখানে বসাবো। মনে করেন এখানে দিলাম 10 লাখ টাকা। তাহলে দেখেন এখানে আমি কি করছি, আমি বলে দিচ্ছি যে আমার সেল হয়েছে 10 লাখ টাকায়, আমি পাইছি অতিরিক্ত কত, 2 লক্ষ টাকা।
তাহলে আমার এখানে ক্যাপিটাল গেইন এক্সেস অ্যামাউন্ট রিসিভড হয়েছে 2 লাখ টাকা, আর ক্যাপিটাল গেইন বেসড অন সেল ডিড 10 লাখ টাকা। যদি এক্সেসও হয়ে থাকে তাহলেও আমার টোটাল ক্যাপিটাল গেইন হয়েছে 12 লাখ টাকা। হ্যাঁ, মানে এখানে কস্ট অফ একুইজিশন একটা আছে, কস্ট অফ একুইজিশন দিবেন, এটা দিতে চেয়েছিলাম। ওকে, দেখেন এইখানে আমার কস্ট অফ একুইজিশন কি ছিল, 0। বুঝতে পেরেছেন? কস্ট অফ একুইজিশন 0 থাকার কারণে টোটাল ক্যাপিটাল গেইন দেখা যাচ্ছে 10 লাখ, আরো ক্যাপিটাল গেইন এক্সেস অ্যামাউন্ট পাইছি 2 লাখ। হ্যাঁ, যদি এক্সেস অ্যামাউন্ট কেউ পেয়ে থাকে তাহলে সেটাও সে এখানে ডিক্লেয়ার করে দিতে পারবে। হ্যাঁ, ডিড ভ্যালু থেকে যদি বেশি পায় কেউ। বুঝতে পেরেছেন? ডিড ভ্যালুতে বেশি স্যার, এটা কি আচ্ছা, বুঝলাম না। এইটা বলি। এই হ্যাঁ, এই অপশনটা নতুন এনেছে। হ্যাঁ, এর আগে রিটার্নে ছিল না, এবছর নিয়ে আসছে। এই অপশনটা হলো এরকম যে আপনার ডিড ভ্যালুটা হয় কিভাবে। ডিড ভ্যালুটা হয় আপনার এক একটা এলাকায় এক একটা রেট থাকে। মনে করেন জি, গুলশানের জি, একটা রেট, গাবতলির একটা রেট, হ্যাঁ, জি। মিরপুরের একটা রেট, ধানমন্ডি, বনানী এইসবের একটা রেট। এই রেট অনুযায়ী আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ডিড করতে হবে। বুঝতে পেরেছেন? তো ওই সরকারি রেট অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন হয়েছে মনে করেন 10 লাখ টাকা। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার দরাদরি করে আপনার যে মার্কেট প্রাইস আপনি নিয়েছেন 12 লাখ টাকা। এখন ইন প্রেজেন্ট যেটা হয়, মানুষ কি করে, এই 10 লাখ টাকাই ইনকামে দেখায়, আর ওই 2 লাখ টাকা সে ক্যাশ নেয় এবং এই টাকা সে তার রিটার্নে দেখায় না। হুম। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? তো সেই ব্যাপারটাও এখন এবছর অনলাইনে ই রিটার্নে নতুন করে কলামটা নিয়ে আসা হয়েছে। যদি 12 লাখ টাকাই তার ব্যাংকে আসে, যদি অনেস্টি সে যদি রিটার্ন দেয়, তাহলে সে দিতে পারছে। হ্যাঁ, কারণ তার ডিড ভ্যালু 10 লাখ কিন্তু সে পাইছে 12 লাখ। তাহলে সে দেখাবে যে আমার সেল হয়েছে 10 লাখে কিন্তু আমি টাকা পাইছি 12 লাখ। তাহলে সে বলবে সেল ডিড হয়েছে 10 লাখ আর তার থেকেও 2 লাখ টাকা বেশি সে পাইছে। বুঝাইতে এতে পারছি? এতে গ্রাহকের বেনিফিট কি স্যার? গ্রাহকের কোনো বেনিফিট নেই, সরকারের বেনিফিট। তাহলে তো গ্রাহক দিতে চাবে না এটা। হ্যাঁ, হ্যাঁ, এরপর গ্রাহকের আবার একটা বেনিফিট আছে কোথায়, যদি এই টাকাটা ব্যাংকে ঢুকে। কোথায় ঢুকে? হ্যাঁ, ব্যাংকে ঢুকে। কারণ কি, তার টাকাটা সে যদি ক্যাশে নেয় তাহলেই কেবল সে এটা অ্যাভয়েড করতে পারবে। যদি সে ব্যাংকে নেয় তাহলে তার সে অ্যাভয়েড করতে পারবে না। পারবে? না। পারবে না। তাহলে এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স হলো 15%। ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স কত? ও, আচ্ছা। 15%। এছাড়া যদি ইন জেনারেল ট্যাক্স করে তাহলে আমরা ট্যাক্স করতে পারি কত পার্সেন্ট? 30%। তাই না? সর্বোচ্চ 30% ট্যাক্স করতে পারে। তাহলে যদি এইখানে সে ডিক্লেয়ার করে যে ভাই এই ক্যাপিটাল এই যে আমার দলিলের বাইরে যে টাকাটা, এই টাকাটাও আমার আসলে এই কেনাবেচা বাবদি ঢুকছে, তাহলে তার লাভ হইলো সে এখানে 15% ট্যাক্স দিয়ে ছাড় পাচ্ছে। আর যদি তার ব্যাংকে ঢোকে এবং এনবিআর এর যেটা প্ল্যান সেটা হলো সব ব্যাংকে এপিআই থ্রুতে কানেক্টিভিটি করে ফেলবে। বুঝতে পেরেছেন? এখন যেরকম হ্যাঁ, আমরা ম্যানুয়ালি দেখাইতে পারি, এই অপশনগুলো নিয়ে আসার রিজনই কিন্তু এইটা, যে সব ব্যাংক স্টেটমেন্টের সাথে কি থাকবে, এপিআই কানেক্টিভিটি থাকবে। তখন আপনি যদি বলেন 10 লাখ, আসলে আপনার এপিআই কানেক্টিভিটিতেই দেখাবে যে আপনার টোটাল রিসিভ 12 লাখ, 2 লাখ টাকা নট মিসিং। তখন আপনি যদি এই 2 লাখ টাকা এইখানে ডিক্লেয়ার না করেন, আপনার 2 লাখ টাকার উপরে তখন 60,000 টাকা ট্যাক্স চলে আসবে। যেখানে আপনি ডিক্লেয়ার করলে ট্যাক্স আসবে 30,000 টাকা। গ্রাহকের এই 30,000 টাকা লাভ। বুঝাইতে পারছি? ডিক্লেয়ার না করলে অনেকটা ব্ল্যাক মানির মতো হয়ে যায় তাহলে তো। রাইট, রাইট, রাইট। তো এটি টাকাটা আপনার কোন ব্যাংকে আসছে দেখেন, এখানে আপনি ব্যাংকও সিলেক্ট করে দিতে পারছেন যে আপনার কোন ব্যাংকে আসছে, আল আরাফা ব্যাংক নাকি ব্র্যাক ব্যাংক নাকি সিটি ব্যাংক, এবং সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নাম্বার সবকিছু আপনাকে কি করতে হচ্ছে, ডিক্লেয়ার করতে হচ্ছে। আর যখন আপনি বলবেন যে আপনার কস্ট একুইজিশন ভ্যালু 8 লক্ষ টাকা, কত বলছি, বা 7 লক্ষ বলি, তাহলে ফিগারটা আলাদা আলাদা থাকবে। যে এই যে বিক্রি যেটা করছেন 10 লাখ টাকায়, এর একুইজিশন প্রাইস ছিল 7 লক্ষ টাকা। ক্লিয়ার ভাই? জি। আজকে শেষ করে দেব, মানে বোরিং লাগছে আপনাদের? না, না। তাহলে এই যে 7 লাখ টাকা যদি হয় কস্ট একুইজিশন, না তাহলে স্যার, ক্যাপিটাল
ক্যাপিটাল গেইন ধরুন কত হচ্ছে হচ্ছে না। দেখেন, ক্যাপিটাল গেইন 3 লক্ষ টাকা। দেখেন 10 লক্ষ টাকা আপনার ডিড ভ্যালু আর 7 লক্ষ টাকা ছিল আপনার কস্ট প্রাইস। আপনি এর আগে কিনেছিলেন এই জমিটা কত লাখ টাকায়? 7 লক্ষ টাকায়। তাহলে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে কত? 3 লক্ষ টাকা। ক্লিয়ার ভাই? ঠিক। এবং আপনি এই 2 লাখ টাকা আপনি বলেছেন যে আপনার অতিরিক্ত ইনকাম, তাহলে আসবে। আর যদি এরকম অতিরিক্ত কিছু না থাকে তাহলে আপনি এটাকে নাই করে দিবেন, ম্যান্ডেটরি না। ঠিক আছে? এরপরে এই সময় আপনার ট্যাক্স ডিডাক্টেড কত কি হয়েছে এইটা আপনার ওখানে দেখাইতে হবে। মনে করেন 1200 টাকা ওইখানে আপনার ট্যাক্স ডিডাকশন হয়েছে, সেই ইনফরমেশনটা আপনি দিয়ে এখনো কি কি ফিল বাকি, এই যে 3 নাম্বার 12টা হইতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়ে গেছে, রাইট? তাহলে আমরা ক্যাপিটাল গিনে কি লিখলাম, আমার নিচ্ছিল না কেন বুঝতে পেরেছেন? মানে এই 3 নাম্বার আমি ওই 1 2 3 দিয়েছিলাম না, 3 নাম্বার তো ঠিক। কয়টা হতে হয়? অবশ্যই আপনাকে 12 ডিজিটের 3 নাম্বার হতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে সেই 12 ডিজিটের 3 নাম্বার স্যার হলে আপনার এইখানে আসবে ক্যাপিটাল গেইন। এরপরে রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্স, এগুলো আমরা নেক্সট ক্লাসে আসব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ইনকাম রেখে তারপরে এই রিবেটের অপশনে চলে যাব। আমাদের তো টোটাল 8টা ক্লাসের প্ল্যান, মাত্র আজকে 3টা ক্লাস, বুঝতে পেরেছেন? তো আশা করি এই ক্লাসগুলোর ভিতরে সবকিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ। স্যার এই একটা ক্লাসের কথা কি ছিল স্যার। রেকর্ড পাওয়া যাবে স্যার এই ক্লাসের? জি, ইউটিউবে পাবেন, কিছুদিন পর পর ইউটিউবে পাবেন। ইউটিউবে ট্যাক্স ভ্যাট মেকানিজম, এই যে পেজটা আছে আমাদের ট্যাক্স ভ্যাট মেকানিজম ইউটিউব, এইখানে গেলে আপনারা এই রেকর্ডিং গুলো পাবেন। এখানে এই যে সেকেন্ড ক্লাসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার, আমাদের ক্লাস শেষ করার পরে স্যার একটা রিভিউ ক্লাস দিবেন স্যার, সবগুলো দিতে একসাথে। রিভিউ ক্লাস বলতে? বলতে মানে আমরা ফার্স্ট ক্লাস থেকে স্যার 8টা ক্লাস পর্যন্ত যেগুলো পড়াইছিলেন, হুম, হুম, যেগুলো শিখিয়েছেন স্যার, সবগুলো স্যার হুম। একদিনে জাস্ট একটা ওয়ার্ম আপ ক্লাস আর কি, মানে সবগুলা। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আমাদের 7টা ক্লাসে সবকিছু হয়ে যায় তাহলে 8 নাম্বার ক্লাসে আমরা একটা প্ল্যান রাখতেই পারি। আর যেটা আপনারা যদি রেগুলার ক্লাস করেন তাহলে আশা করি ওইটার দরকার হবে না, কারণ আমরা যেটা করছি ওয়ার্ম আপটা প্রথমেই শুরুতে আমরা 5 মিনিট করে নিই, তাই না? হ্যাঁ, এটা ভালো হয় ভাই। যারা রেগুলার আছেন তারা অলরেডি খেয়াল করেছেন আমরা ফার্স্ট ক্লাসে যে যেটা আসলে করাইছি সেকেন্ড ক্লাসের, ইম্পর্টেন্ট ছিল স্যার। রাইট, সেকেন্ড ক্লাসের শুরুতেই আমরা কি করি সেই ওয়ার্ম আপটা করে নিই যে আমাদের আসলে ফার্স্ট ক্লাসে কি ছিল। এরপর থার্ড ক্লাসে যখন আসছি আমরা আবার ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে কোন পর্যন্ত গিয়েছিলাম এর একটা রিভিউ সেশন থাকে। হুম, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জি স্যার। তো স্যার সেটার মধ্যে আমরা ইনকাম জি, ফ্রম বিজনেসের মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে সম্ভব যদি এনি কনফিউশন থাকে, প্রশ্ন থাকলে আপনাকে জানাবো স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি, এবং আপনাদের আমাদের এই কোর্সে একটা সুযোগ হলো, অনেক সময় অনেক ট্রেনাররা থাকে যে না ভাই আগে আমি শেষ করব, আমার মাঝখানে ফ্লো আপ করা যাবে না। আমাদের সেশন গুলো এরকম না, আপনার যখনই খুশি তখনই আপনি কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকবেন। আর এখানে ক্লাসে যারা আছেন সবারই পেমেন্ট ওকে আছে, এর আগে হয়তো বা কয়েকজন ছিলেন, দুই একজন যদি থেকে থাকেন পেমেন্ট বাকি তাহলে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।